বুবু শেষবারের মতো বলছি তোমার বন্ধুকে বলে দাও আর যেন কখনো আমাকে ছোট গিন্নি বলে না ডাকে। তীক্ষ্ণ মেজাজি স্বরে বলে ওঠে তিতিক্ষা। তিহা কাঁথা সেলাই করছিল। বোনের কথা শুনে কাঁথা ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। বিস্মিত হয়ে বলে, নিনাদ এসেছে? কখন এলো? ও যে আজ আসবে আমাকে তো জানায়নি। আর এসেই তোর পেছনে লাগতে শুরু করেছে। দাঁড়া দেখছি আমি। উত্তরের অপেক্ষা না করে তরিতে সে ঘর থেকে বেরিয়ে যায়। তিতিক্ষা ভয়ানক রেগে চোখ মুখ কঠিন করে ওভাবেই দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। বোঝে বুবুর কাছে বিচার দেয়াটা তার বোকামি হয়েছে। তিহা নামক এই দয়ালু বিচারক যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে চোখ বুজে অবশেষে সেই নির্লজ্জ অপরাধীর পক্ষ হয়েই রায় দেবে সে কে না জানত। তিহা ব্যস্ত পায়ে হেঁটে বসার ঘরে গেল। সেখানে বড় জানালাটোর পাশে বেতের সোফায় একজন যুবা বসে। পরনে কফি রঙের ফুলহাতা শার্ট, কালো জিন্সের প্যান্ট, মুখ ভরা অযত্নের দাড়ি। চুল এলোমেলোভাবে একপাশে আঁচড়ানো। শার্টের হাতা খানিকটা ফোল্ড করা। শ্যামবর্ণ গায়ে সুন্দর মানিয়েছে শার্টটা। সে তার ঘন পাপড়ি বেষ্টিত ধূসর চোখ সম্মুখে স্থাপন করে একমনে পত্রিকা পড়ছে। চোখে চশমা নেই, বোধহয় পড়তে ভুলে গেছে, ফলে পত্রিকার ছোট ছোট অক্ষর দেখতে গিয়ে চোখ দুটো কিছুটা সংকুচিত হয়ে এসেছে। তিহা আনমনে হাসল। সেই শুরুতে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। একদম খামখেয়ালি। ছেলেটি তখনই মুখ তুলল। সামনে তিহাকে দেখতে পেয়ে মুহূর্তে তার দেহে প্রাণ ফিরে এলো। তৎক্ষণাৎ পত্রিকা বন্ধ করে বলল, এলি তুই? উফফ বাঁচালি আমায়। আমি তো ভেবেছিলাম তোর বোন বুঝি দাবটি কিছু একটা আনতে গেছে। এসেই আমাকে পাবে। যা অগ্নিমূর্তি রূপ দেখিয়ে গেল। তিহা বেশ শব্দ করেই বসল তার পাশে। মাথায় একটা গাঁটটা মেরে বলল, তুই ওকে খেপাতে গেলি কেন? জানিস না ও কেমন কাঠখোট্টা। ঠাট্টা বোঝে না একদম। বাবাকে যেদিন বলে দেবে সেদিন বুঝবি। একক উদ্ধৃতি চিহ্ন। নিনাদ একপেশে হাসে, ছোট গিন্নির ক্ষমতা যে কদ্দূর সে তো আমার জানা। নাগিনীদের মতো ফোঁস ফোঁস করা ছাড়া ও আর কী বা করতে পারে? একক উদ্ধৃতি চিহ্ন। তিহা মুখ টিপে হাসলেও সঙ্গে সঙ্গে ফিসফিস করে বলে, আস্তে বল। শুনতে পেলে কিন্তু আর রক্ষে নেই। নাগিনীর ছোবল খেতে হবে। ওর কথা শেষ হতেই রান্নাঘর থেকে জিনিসপত্রের ধূপ ধাপ শব্দ ভেসে আসে। মনে হয় কেউ খুব রেগে এটা সেটা রাখছে। তিহার চুপসে যাওয়া কণ্ঠে ফের ফিসফিস, সর্বনাশ। আজ আর রক্ষা নেই। তিতিক্ষা বোধহয় শুনতে পেয়েছে সব। নিনাদের মুখের হাসি নিভে গেল তৎক্ষণাৎ। চিন্তিত স্বরে বলল, কি বলিস? আমি কি তাহলে ভাগব? ওর কণ্ঠে ব্যস্ত ভাব। হাঁটুর বয়সী মেয়েটিকে মনে মনে সে সত্যি খানিক ভয় পায়। তিহা বিরক্ত কণ্ঠে বলল, আরে ধুর, ভাগবি কেন? বস তুই। ও তো তোর সামনেই আসতে চায় না। কিছু করবে আর কি? রাগ যা দেখাবার আমাকেই দেখাবে পড়ে। দাঁড়া আমি দেখে আসি একবার। তিহা ধীর পায়ে রান্নাঘরে এসে দাঁড়ায়। পেছনে ফিরে তাকে একবার দেখে নিয়ে তিতিক্ষা নামের রাগী মেয়েটা গম্ভীর মুখে বলে, এগুলো নিয়ে যাও বুবু। চা বসিয়েছি, 5 মিনিট পর এসে নিয়ে যেও। তিহা আর চোখে বোনের দিকে তাকাল। তিতিক্ষা রাগ ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছে। মুখের অভিব্যক্তিতে তা স্পষ্ট ফুটে উঠেছে। অথচ এত রাগের কারণ যে মানুষ, তার জন্য এত যত্ন করে নাস্তা সাজিয়েছে। তিহা নাস্তা নিয়ে বেতের সোফার সামনে ছোটটি টেবিলে রাখল। নিনাদ তাকালো দরজার দিকে। কেউ আসছে না দেখে টেবিলে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, স্বভাব হোক যেমন তেমন। তোর বোনের মনটা বড় আছে রে। মুখ দেখে মনে হয় ফুজিয়ামা আগ্নেয়গিরি। লাভা টকবক করে ফুটছে, কিন্তু খেতে দিতে কার্পণ্য করে না কখনো। আসতে না আসতেই নাস্তা হাজির। তিহা তার কথা শুনে হেসে এইবার পিঠে একটা কিল বসিয়ে দিল। আর তুই হলি বেশরম। তুই এলে আমার বোনটা তোকে নাস্তা দেয়ার জন্য কত ব্যস্ত হয়ে পড়ে সব সময়। অথচ সুযোগ পেলেই তুই ওকে জ্বালাস শুধু। নিনাদ স্পেগেটি মুখে পুরে চিবাতে চিবাতে বলে, ওকে জ্বালাতন করতে হয় নাকি? ও তো এমনিতেই একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। সময়ে অসময়ে লাভা বিস্ফোরণ হচ্ছে। আচ্ছা, একটা কথা বল, তোর বোন আমাকে ভালো টালো বাসে না তো? দেখ, এমনিতে এত রাগ দেখায়। সামনে পড়লে ঘোমটা টানতে টানতে হাঁটু পর্যন্ত ঢেকে ফেলে আবার ঠিকই এত এত নাস্তা তোর হাত দিয়ে পাঠায়। সত্যি করে বল আমার ধারণা ঠিক কিনা? তিহা কিছুক্ষণ বিস্মিত হয়ে নিজের বাল্যবন্ধুর দিকে তাকিয়ে থাকে। তারপর হো হো করে হেসে উঠে বলে, ফাজিল। তুই অসভ্য জানতাম, কিন্তু এতটা জানা ছিল না। সবাইকে তোর মতো ভাবিস? তিতিক্ষাকে তোর ভার্সিটির ওইসব সুন্দরী ললনা মনে হয়, যে ব্রাউন আইস, 6 প্যাক আর রেজাল্ট দেখে প্রেমে পড়ে যাবে?
তিতিক্ষা এসব শুনলে বরং এখানে এসে মজার মজার নাস্তা খাওয়া তোমার চিরজীবনের ঘুচবে মনে রেখো। বলে সে উঠে ফের রান্নাঘরে চলে যায়। ফিরে আসে হাতে 2 কাপ চা নিয়ে। নিনাদ চা এর কাপ টেনে নিয়ে বলে, তুই যাই বলিস ওটা আমি ছাড়ছি না। ছোট গিন্নির হাতে বানানো খাবার খেয়ে আলাদা একটা তৃপ্তি আছে। নইলে কি আর সেই মুহাম্মদপুর থেকে এই ঝিগাতলা এভাবে বেহায়ার মতো দুদিন পর পর ছুটে আসি। চাপার জোর আর দেখিও না। মুহাম্মদপুর থেকে যে তুমি কোন মৌচাকের মধু খেতে আসো সে কথা সবার জানা। একক উদ্ধৃতি চিহ্ন। নিনাদ গলার স্বর খাদে নামিয়ে ভীত স্বরে বলল, ছোট গিন্নি জানে না তো? না, তাহলেই চলবে। আচ্ছা ওসব কথা ছাড়, প্রেম পীড়িতির আলাপ আজকাল আর ভালো লাগে না একদম। ছোট গিন্নির কথা বল। বেচারি বোধ হয় আমাকে গোপনে খুব ভালোবাসে বুঝলি। মুখ ফুটে বলতে পারছে না, তাই আজ স্পেগেটি, কাল বিরিয়ানি এসব খাইয়ে আমাকে বসে আনতে চাইছে। তাই না? তিহা বিরস মুখে বলল, আজ বোধ হয় তোর মার খাওয়ার শখ জেগেছে খুব। না, চুপ যা এখন। ওদিকে আগ্নেয়গিরি ফুলে ফেপে উঠছে। যে কোনো সময় বিস্ফোরণ হবে, ভাসিয়ে নিয়ে যাবে তোকে একেবারে। তিতিক্ষার সাথে অন্য মেয়েদের তুলনা একদম করবি না। আমরা এক মায়ের পেটের বোন, তবুও ওর সাথে আমারই কোন মিল নেই। ও আলাদা, ও প্রতিটা পদক্ষেপ ফেলে দিনের নিয়ম মেনে। নাস্তার কথা যে বললি ওটাও তার দিনই শিক্ষা। মেহমানের যথার্থ আপ্যায়ন ও কদর করা একজন মুসলমানের ইমানি কর্তব্য। তিতিক্ষা তাই বলে, সেজন্য তোর এত কদর। বাকি মেহমানদের মতো, বুঝলি, ওসব প্রেম পীড়িতি থেকে তিতা করলা 100 হাত দূরে। হুহ। উত্তরে নিনাদ কি একটা বলতে যাচ্ছিল, কলিংবেল বেজে উঠল। নিনাদ কপাল চাপড়ে বলে উঠল, দেখেছিস, আজ ছোট বাবার কথা একদম মনে ছিল না। এখন আমাকে দেখলেই চকলেটের জন্য ঘাড় ধরে ঝুলে পড়বে। তিহা দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুই তিতিক্ষার নামে কুটনামি করে সময় পেলে তবে তো ওর কথা মনে পড়বে। আচ্ছা শোন, আব্বা আসছে। তোর পীড়িতের আলাপ দয়া করে এখন বন্ধ কর। আর বলবি না। নিনাদ সম্মতিসূচক মাথা নাড়ল। দরজার খুলতেই 5 বছরের একটা ছোট বাচ্চা ছেলে, আম্মু বলে চিৎকার করে উঠল। তিহা হেসে মাথা নোয়াল। ছেলেটির মুখের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ছোটন, জানো কে এসেছে আজ বাসায়? কে? চোখ বড় বড় করে বাচ্চা জানতে চাইল ছোটন। তোমার বেষ্টু, ওইয়ে বসে আছে, কাছে যাও। ছোটন এবার কাঁধের ব্যাগ ফেলেই সেদিকে এক ছুটে চলে গেল। এই তো আমার মেয়ের জামাই এসে গেছে, বলে নিনাদ চোখ টিপে ছোটনের দিকে দুহাত বাড়িয়ে দেয়। ছোটন তার কোলে ঝাঁপিয়ে পড়ে। পেছনে থেকে একজন বৃদ্ধর শান্ত স্বর শোনা যায়, কেমন আছো নিনাদ? সব ভালো তো। নিনাদ ছোটনকে কোলে নিয়ে উঠে দাঁড়াল। বৃদ্ধের উদ্দেশ্যে সালাম জানিয়ে বলল, ভালো আছে। বৃদ্ধ হাসি মুখে বললেন, বসো নিনাদ, জিলাপি খেয়ে যাও। তিতি জিলাপি খেতে পছন্দ করে তো, রোজ রোজ অল্প করে আনতে হয়। বসো তুমি, আমি যাই, ফ্রেশ হই গিয়ে। একক উদ্ধৃতি চিহ্ন। নিনাদ সম্মতিসূচক মাথা নাড়ে। বৃদ্ধ নিজ ঘরে চলে গেলেন। ইনি তিহা আর তিতিক্ষার বাবা মারুফ হক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বর্তমানে 2 মেয়ে এবং 5 বছরের ছোট নাতি নিয়ে এই বাসায় থাকেন। নিনাদ বসল। ছোটন তাকে মুহূর্তে তার অসংখ্য কথা, ক্রিয়াকলাপ দ্বারা ব্যস্ত করে তুলল। তার কথা আর শেষ হতে চায় না। নিনাদকে পেয়ে সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তিহা এলো খানিক পর জিলাপি নিয়ে। নিনাদ উঠে দাঁড়াল। ছোটনকে তিহার কোলে দিয়ে ব্যস্ত গলায় বলল, বাবা জীবন, আজ আমি আসি। চকলেটের কথা একেবারে মনে ছিল না। কাল আমি তোমাকে চকলেট দিয়ে যাব। শত হোক আমার ভবিষ্যৎ মেয়ে জামাই তুমি। একক উদ্ধৃতি চিহ্ন। ছোটন চোখ মুখ উজ্জ্বল করে হাসে। তিহা শব্দ করে হেসে ওঠে, ফাজিল। জিলাপি খেয়ে যা, এখন আর বসে খাওয়ার সময় নেই। আর দেরি করলে স্টুডেন্টের মায়েরা আমাকে ঝাড়ু পেটা করবে। 2-1টা দে, পকেটে পুরে নিয়ে যাই, রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে। এই বলে সে সত্যি সত্যি 2টো জিলাপি নিজের প্যান্টের পকেটে পুরে ফেলল। তারপর আর কথা না বাড়িয়ে চলে গেল। পরদিন সকালে একই সময় ফেরে বাড়িতে নিনাদের আগমন ঘটল। এবার আর ভেতরে এলো না, দরজার বাইরে থেকে ছোটনকে ডাকল। ছোটন সবে স্কুল থেকে ফিরেছে। নিনাদকে দেখে সে ছুটে এল। পকেটে থেকে একটা বড় চকলেট বার বের করে ছোটনের হাতে দিল নিনাদ। বাবা জীবন, আপাতত এটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, মেয়ের বিয়ের সময় আরও দেব। খেয়ে শেষ করতে পারবে না। তিহা রাখতে গিয়েও হেসে ফেলে, তোর সাথে থেকে থেকে ছোটনও আজকাল খুব পেকে যাচ্ছে।
এসব কি শেখাচ্ছিস তুই? আজ থেকে না আবার নতুন জেদ ধরে। দেখা যাবে চকলেটের লোভে তোর জন্ম না নেয়া মেয়েকে বিয়ে করার জন্যই কাঁদছে এখন থেকে। কাঁদুক না, আমার মেয়ে জন্মাতেও তো আর বেশি দেরি নেই। একবার আমার বিয়েটা হয়ে যেতে দে শুধু। তোর ওপরেই তোর সব। তিহা অবাক হয়ে বলে, কি? আমি তোর বিয়ের কি করব? বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় না। তোর বোন আমার কথায় নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে যাবে। তুই কি তাই ভাবিস? তুই একবার রাজি করিয়ে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে দে। বাকিটা আমি দেখছি। ভেতরে আসা যাবে না এখন। সময় নেই। একক উদ্ধৃতি চিহ্ন। কি বললি? তুই ভাগ, যা এখান থেকে। ক্যাম্পাসে খানেক ললনা রেখে এখন আমার বোনের পিছনে পড়েছিস? তিহা জোরপূর্বক হাসি আটকে নিনাদকে বাইরে পাঠাল। নিনাদ মাথায় আঙুল চালিয়ে বলে, চলেই তো যাচ্ছি। যাবার আগে আমার বউকে একটু ডেকে নিয়ে আয়। দেখে চোখ জুড়াই। ভাই দোহাই লাগে তোর, আমাকে আর বিপদে ফেলিস না। তিতি এসব তামাশা একদম নিতে পারে না। শুনলে খুব রেগে যাবে। তিহার স্বরে সত্যিকারের ভয়। তবে আর কি, আমি গেলাম। বউটাকে তোর হেফাজতে রেখে যাচ্ছি। ফুলের টোকাও যেন গায়ে না লাগে। একক উদ্ধৃতি চিহ্ন। নিনাদ গুনগুন করতে করতে চলে গেল। হাসি থামিয়ে তিহা দরজা বন্ধ করল। পরক্ষণেই মাথায় তার নতুন চিন্তা এসে হাজির হল। বাঘিনী নিশ্চয়ই এসব শুনেছে। ঘরে বসে হয়তো ফোঁস করছে। তাকে যা করে হোক সামলাতে হবে। স্কুল জীবন থেকে তিহা, নিনাদ ছিল দুজন দুজনের বন্ধু। তারপর একই কলেজ আর ভার্সিটি। এর মধ্যে তিহার বিয়ে হয়েছে। এখন এক ছেলের মাসে। তার স্বামী বান্দরবানে বন বিভাগে চাকরি করে। সরকারি চাকরি। সে বেচারা চাকরি ছেড়ে আসতে পারে না। আবার সেই গহীন বনে বউ বাচ্চাকে নিয়ে যাওয়ার কথাও ভাবতে পারে না। তিহার শ্বশুরবাড়ি গ্রামে। সেখানকার পরিবেশের সাথে শহরে বউ নিজেকে মানিয়ে চলতে পারে না। তাই বছরের বেশিরভাগ সময় সে থাকে বাবার বাড়িতে। সেই সুবাদে নিনাদের সাথে যোগাযোগটা এখনও অক্ষুণ্ণ। ছোটবেলা থেকে নিনাদের সাথে তার সম্পর্ক পিঠাপিঠি ভাইবোনের মতো। সারাদিন মারামারি, আবার কাউকে ছেড়ে কেউ থাকতে পারত না। তিহার বিয়ের সময় নিনাদের শোচনীয় অবস্থাটা মনে পড়লে এখনও হাসি পায়। তিতিক্ষা আর বাবাও অত ভেঙে পড়েনি যতটা নিনাদ ভেঙে পড়েছিল। নিজেদের বন্ধুত্বের এতগুলো বছরে সেদিন প্রথমবারের মতো তিহা তাকে কাঁদতে দেখেছিল। অবাক হয়ে গিয়েছিল সবাই। তারপর তিতিক্ষা আড়ালে ডেকে নিয়ে গিয়ে জোরালো এক ধমক দিতেই একবারে চুপ। তিহার বোন হলেও তিতিক্ষা স্বভাবে পুরো উল্টো। তীক্ষ্ণ বুদ্ধি আর গম্ভীর মেজাজের মেয়ে সে। দিনের ব্যাপারে ভীষণ সিরিয়াস। অকারণ হাসি ঠাট্টা তার একদম পছন্দ নয়। কিন্তু মনটা ভীষণ ভালো। কারো কষ্ট একবিন্দু সইতে পারে না। গোলগাল ফর্সা মুখ জুড়ে আদুরে ভাব। গম্ভীর মেজাজ দিয়ে সর্বদাই সেই আদুরে ভাবটা সে ঢেকে রাখতে চায়। কখনো কখনো হয়তো বা সফল হয়। তবে একজনের সামনে এলেই তার সব জারিজুরি থেমে যায়। মুখটা গম্ভীর করতে গিয়ে অস্বাভাবিক করে ফেলে। হাত পা কঠিন করতে গিয়ে বোঝে তারা আগে থেকেই অবশ হয়ে আছে। সব শব্দরা যেন ডানা মেলে উড়াল দেয়। মুখ দিয়ে কথা আসে না। শরীর জুড়ে অস্বস্তি শুরু হয়। চারপাশের সব মিথ্যে মনে হয় ঠিক সামনের মানুষটার মতো। তিতিক্ষা নিজ দেহ আর মনের এই নিয়ন্ত্রণহীন অবস্থাকে ভীষণ ভয় করে। তার ওপর আছে নিনাদের কথার বান। তিতিক্ষাকে দেখলেই পৃথিবীর সব অপমান আর লজ্জাজনক কথা তার যেন মনে পড়ে যায়। নানান কথার তোরে তিতিক্ষাকে আহত নিহত করে সে যেন শান্তি পায়। ছোটবেলায় তিতিক্ষা অত বুঝত না। নিনাদের নিষ্ঠুরতম আচরণ আর কথায় অপমানিত হয়ে নাক টেনে টেনে কাঁদত শুধু। নিনাদ যখন তাকে সবার সামনে বউ বউ বলে ডাকত দুঃখে, তখন তার মরে যেতে ইচ্ছে করত। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলত শুধু, আমি কালো বরকে একদম বিয়ে করব না বাবা। কালো বর আমার একটুও পছন্দ না। বাবা হেসে বলতেন, আমার এত সুন্দর পরীর মতো মেয়েকে কালো বরের কাছে বিয়ে দেব আমি? কক্ষনো না। বড় হলে ভুলে যাবে না তো? আমার তিতা আম্মার কথার আমি ভুলতে পারি কখনো? বড় হওয়ার পর নিজের ছোটবেলাকার আচরণে তার লজ্জা হতো ঠিকই। তবে নিনাদের এসব বেহায়াপনা আচরণকে আজও সে ঘৃণা করে। নিনাদের সাথে তিহার এই সখ্যতাও তার অসহ্য থেকে। সে নানাভাবে তিহাকে বোঝাতে চেষ্টা করেছে। সৎ হোক নিনাদ তার ছেলে বন্ধু। পরিবারের কাছের কেউ নয়। তাদের এই ঘনিষ্ঠতা ধর্মবিরুদ্ধ। নিনাদ তার জন্য গাইরে মাহরাম। তিহা যে বিষয়টা বোঝে না এমন নয়। কিন্তু ছোটবেলা থেকেই নিজের ছোট ভাইয়ের আসনটা সে নিনাদকে দিয়ে রেখেছে। রক্তের সম্পর্ক নাই বা থাকুক, ভাই ভাবে তো হঠাৎ করে সে তাকে কিভাবে ছেড়ে দেয়।
তার এইসব কথা শুনে অবশেষে তিতিক্ষাও হার মেনেছে। সে আর কথা বলে না এসব বিষয়ে। ছোটন আগে আগে দৌড়াল, পেছনে পেছনে তিহাও গেল বোনের ঘরে। তিতিক্ষা বিছানায় হেলান দিয়ে বসেছিল। তার ফর্সা মুখটা লাল হয়ে আছে, রাগে টকবক করে ফুটছে যেন সে। আর চোখে তিহাকে একবার দেখে তাচ্ছিল্য মেশানো স্বরে সে বলল, কথা শেষ হলো বুবু? চলে গেল তোমার প্রাণের বন্ধু? তিহা মিনমিনে স্বরে বলল, হ্যাঁ, ছোটনকে চকলেট দিতে এসেছিল, দিয়েই চলে গেছে। তিতিক্ষা কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর সহসা প্রবল স্বরে বলে উঠল, সোনা বুবু, নিনাদ ভাইকে বলে দেবে তার মুখে আমার নাম আর শুনতে চাই না আমি। সে বাড়িতে আসুক, তোমার সাথে কথা বলুক, আমাকে যেন আর না ঘাটে। ভদ্রতার খোলস ছেড়ে না হয় বেরিয়ে আসতে হবে আমাকে এবার। একক উদ্ধৃতি চিহ্ন। তিতিক্ষার কথা শুনে তিহা ভয় পেয়ে গেল। কোন কাজ তিতিক্ষা মুখে বলবে অথচ কাজে করে দেখাবে না, এমন মেয়ে সে নয়। সে যখন বলেছে তখন সত্যি নিনাদকে কঠিন কথা শোনাতেও তার বাধবে না। রাতে ঈশার সলাতের পর তিতিক্ষা বারান্দায় হাঁটছিল। যদিও শ্রাবণ মাস, আকাশে তবু মেঘের দেখা নেই। রুক্ষ রাতের আবহ থমকে আছে জানালার বাইরে। চারিদিকে গুমোট একপশলা বাতাস, তাপদাহে ঘরে টেকা দেয়। এদিকটা তবু কিছু ঠান্ডা। তিতিক্ষা গ্রিল ধরে দাঁড়ায়। বাইরে তখন শ্রাবণের অন্ধকার রাতের আকাশে ভীষণ কালো মেঘেদের আনাগোনার বদলে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। বাড়ির পাশেই একটি বড় কামিনী গাছ। বহু বছর ধরে গাছটি এ বাড়িতে রাজত্ব করছে। তার সরু সরু ডালপালা আর গাঢ় সবুজ পাতা দিয়ে সে ঘিরে রেখেছে বাড়ির সামনের চারপাশ। গাছের ফুলের মাদকতামো গন্ধে ছেয়ে গেছে সারা বাড়ি। থেমে থেমে বাতাস ভেসে আসে, শরীর হিম করে দেয়া শীতল বাতাস নয়, আর্দ্র বাতাসে কামিনী ফুলের গন্ধ আরও জোরালো হয়ে নাকে এসে লাগে। তিহা পেছনে এসে দাঁড়াল, মুখ ফিরিয়ে তাকে এক ঝলক দেখে নিয়ে তিতিক্ষা হাসে। তিহা যেন বোঝে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। রাগী বোনের সাথে কথা বলাই যায়। এখানে এসে দাঁড়িয়ে আছিস, ওদিকে ছোটন তোকে খুঁজে হয়রান। একক উদ্ধৃতি চিহ্ন। একটু আগেই তো দেখলাম বাবার সাথে খেলছে, তাই আর ডাকিনি। তিহা বোনের আরেকটু কাছে এসে দাঁড়াল। আজ পাপড়ি ফোন দিয়েছিল, জানিস কি বলল? একক উদ্ধৃতি চিহ্ন। তুমি বললেই জানব। তার আগে বলো ঈশার সলাত শেষ করেছ? করেছি তো। তুই কি ভাবিস তুই একাই আল্লাহর ইবাদত করিস শুধু? একক উদ্ধৃতি চিহ্ন। তিতিক্ষা হাসল, একদমই ভাবি না। আমার ধারণা তো আমি আল্লাহর অতিশয় নিকৃষ্ট এক বান্দা। আচ্ছা যাক সে কথা, পাপড়ি আপু কি বলল? পাপড়ি কথা উঠতেই পুনরায় তিহার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ওর বিয়ের কথা চলছে বলেছিলাম না? বিয়ে ঠিক হয়ে গেছে বলেছিলে নাকি? কই মনে পড়ছে না তো। ফাজলামি করবি না একদম, তোকে বলেছিলাম আমি, মনে আছে আমার। একক উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আমার মনে নেই যে। সত্যি মনে নেই? এত ভুলো মনা কেন তুই? এখন কাজের কথা শোন, পাপড়ির বিয়ে পরের শুক্রবার। কাল আমরা শপিংয়ে যাব। আচ্ছা যেও। থামো থামো, আমরা কারা বুবু? ও মা, কারা আবার? তুই আমি আর নিমিরা বোধহয় যাবে দু একজন। একক উদ্ধৃতি চিহ্ন। আমি গিয়ে কি করব? বিয়েতে যাবি, শপিং করবি না? আমি বিয়েতে যাচ্ছি কে বলল? ও মা, তুই যাবি না? পাপড়ি আমাকে ফোনে বিশেষ করে তোর কথা এতবার বলে দিল, আর তুই বলছিস যাবি না? তিহার বিস্ময় মাখা চাহনি স্থির হয়ে রইল তিতিক্ষার মুখের ওপর। বুবুর উদ্বেল হাবভাবের সামনে কিছুটা সংকুচিত বোধ করে তিতিক্ষা। সেই পুরনো কথা বুবুকে আবার বোঝাও। বিয়েতে যেতে ভালো লাগে না। তুমি তো জানো বুবু, মানুষের ভিড় ভালো লাগে না আমার। বন্ধুর বিয়ে, তোমরা সবাই একসাথে যাও। তুই সত্যি যাবি না? তিতিক্ষা নিরুপায় হয়ে মাথা নাড়ল। সে যাবে না। তিহা তার বোনকে চেনে, জানে এই মেয়ে যখন না বলেছে, শেষে সত্যি যাওয়া নিয়ে টালবাহানা শুরু করবে। মুহূর্তকাল করা দৃষ্টিতে বোনকে পরখ করে সোজা বাবার কাছে চলে গেল। কিঞ্চিত সময় পর বাবা মেয়ে একসাথে এসে তিতিক্ষাকে ঘিরে দাঁড়াল। মারুফ বরাব্বের ন্যায় গম্ভীর মুখে বললেন, কি ব্যাপার তিতি, তুমি নাকি বিয়েতে যাবে না বলেছ? মেয়েটা নিজে আমাকে বলেছে বিয়ের দুদিন আগে যেন ওর বাসায় তোমাদের পাঠিয়ে দিই। সে না হয় এড়ানো যাবে, তা বলে বিয়েতে যাবে না? কেন মা, কোনো সমস্যা? বাবার সামনে তিতিক্ষা সবসময় সুবোধ বালিকা। ব্যস্ত হয়ে মাথা নাড়ল, তেমন কিছু নয় বাবা, এমনি ভালো লাগছিল না। মারুফ নিঃশ্বাস ফেললেন, তিতি, তুমি তো ছোট নও মা। বড় হয়ে গেলে এমন অনেক কিছু আমাদের করতে হয় যা আমাদের ভালো লাগে না।
তুমি যত বড় হবে পরিস্থিতির সঙ্গে তোমাকে মানিয়ে নেওয়া শিখতে হবে। মাঝে মাঝে নিজের পছন্দের চেয়ে অন্যের চাওয়াটাকে বেশি গুরুত্ব দিতে হবে। বিয়ে বাড়ির কোলাহল তোমার পছন্দ না সে আমি জানি, কিন্তু সে আবেগটুকু কি একজনের স্নেহের আবদারের থেকেও বেশি? ভালোবাসা এভাবে তুচ্ছ কারণে পায়ে ঠেলতে নেই মা। না হয় সে ভালোবাসা একসময় পিছু ছেড়ে দেয়, হাতড়ে বেড়ালেও তাকে আর খুঁজে পাওয়া যায় না। তবু আমি জোর করছি না, তুমি যেতে না চাইলে যেও না। এখন খেতে চলো, আমার নানুভাই টেবিলে একা অপেক্ষা করছে। বাবা চলে গেলেন, পিছু পিছু বেরিয়ে গেল বুবু। জানালার গ্রিল ধরে একা দাঁড়িয়ে রইল তিতিক্ষা। ওর চোখে খানিকটা জ্বালা করছে। তুচ্ছ একটা কারণে বাবা তার ওপর রুষ্ট হয়েছেন। তিতিক্ষা জানে বাবার রাগী মূর্তিটাও এমনি শান্ত, কোমল। অথচ এত এত উপদেশ না দিয়ে বাবা নিজে শুধু একবার বললে সে এমনিতেই চলে যেত। সবসময় বাবার বাধ্য মেয়ে হয়েই তো তিতিক্ষা। বাবা কি তা বোঝেন না? শত শত তারার আড়ালে কাস্তের মতো চিকন যে চাঁদটা লুকিয়ে ছিল তিতিক্ষা এবার তার দিকে চোখ তুলে তাকায়। আজ যে চাঁদটা চোখে দেখা না যাওয়ার মতোই সামান্য, দিন কয়েক পর সে চাঁদটাই তার রূপর্ণা আলো দিয়ে পৃথিবীর রাতের আকাশকে স্বর্গীয় আভায় ভরে তুলবে। কি আশ্চর্য সুন্দর এইসব রহস্যে ঘেরা অলিক এক একটা রাত। পরদিন সকালে ওরা শপিং-এ বেরোল। তিহা, তিতিক্ষা আর ছোটন রিকশায় বসে ঢাকার বিখ্যাত জ্যামে আটকা পড়ে তিহা একসময় জানালো পাপড়ির বিয়েতে তারা সব বন্ধুরা এক রঙের পোশাক পরছে। তিহার এই সহজ কথার পেছনে অন্য ইঙ্গিতটা তিতিক্ষা বুঝল সঙ্গে সঙ্গে। বোনের দিকে ঘুরে বসে ভুরু কুঁচকে বলল, তোমার বন্ধুরা কি আসছে? সাজগোজের বিষয়ে বরাবরই তিহার দুর্বলতা। একরঙের পোশাক কিনবে যখন ওদেরকেও তো আসতেই হবে। বন্ধুদের কথা শুনলে মুখচোরা তিতিক্ষা হয়তো আসতই না, তার কিছু কেনাও হতো না। তারপর হয়তো এ অজুহাতেই বিয়েতে যাওয়া ক্যান্সেল করে দিত। এসব ভেবেই ও আগেভাগে খোলাসা করে কিছু বলেনি বোনকে। এখন আমতা আমতা করল, বোধ হয় আসবে একজন। তিতিক্ষা রাততে গিয়েও সামলে নেয়, নিমি আপুরাই তো। কোনো ছেলে বন্ধুকে খবর দাওনি তো বুবু? তিহা মুখ বাঁকায়, ছেলে বন্ধু আমার আর কই? নিমিরাই তো আসবে। তিতিক্ষা নিঃশ্বাস ফেলে, বুবুর কথায় কিছু গোলমালের আভাস পাওয়া যাচ্ছে। এই সবে শুরু, এজন্য এসব অনুষ্ঠান এড়াতে চায় সে। তিহা তিতিক্ষা নিউমার্কেটের এক দোকানে বসে শাড়ি দেখেছে। নিমি কল করে জানিয়েছে ওরা পথেই আছে। তিহা আর চোখে একবার বোনের মুখ দেখে নিমিকে জিজ্ঞেস করে তার সাথে আর কে কে আছে। নিমি ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। তিহা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোন রেখে হাসি মুখে বলে, শুধু নিমি আর নিনাদ। বাকিদের সাথে কথা বলা হয়ে গেছে। আমরা যা পছন্দ করব ওরা তাই পরবে। দেখেছিস, আমি আগেই বলেছিলাম আমার ছেলে বন্ধু একেবারে নেই, শুধু নিনাদ আর দু-চারটা। তিতিক্ষা কিছু না বলে সঙ্গে সঙ্গে মুখ ফেরাল। রাগে রি রি করছে সে। বোনের অগ্নিমূর্তির দিকে নজর করতে করতে দেখা গেল দূর থেকে নিনাদ আর নিমি হেঁটে আসছে। চওড়া হাসি ফুটল তিহার মুখে আর পাশে দাঁড়িয়ে বিব্রতভাবে মাথা নোয়াল তিতিক্ষা। ছোটনের হাত ধরে বোনের পেছনে এসে দাঁড়াল। নিনাদকে কাছে আসতে দেখে ছোটন তিতিক্ষার হাত ছেড়ে ততক্ষণে ভো দৌড় দিয়েছে। ছোটনকে পেয়ে নিনাদ তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিমির সঙ্গে কথা বলছিল তিহা। তিহার পেছনে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে তিতিক্ষা নিমির সাথে কুশল বিনিময় করল। অদূরে ছোটনের হাত ধরে দাঁড়িয়ে নিনাদ হাসল মনে মনে। হঠাৎ মাথায় একটা দুষ্টুবুদ্ধি খেলে গেল। তিতিক্ষার দিকে ইশারা করে বেশ গম্ভীর ভঙ্গিতে তিহাকে বলল, তোর পেছনে কালো ওটাকে রে? ভূতের মতো দেখাচ্ছে। দিনে দুপুরে মানুষের হার্ট অ্যাটাক করাবি নাকি? তিহার ভ্রুতে পড়ে বিশাল কুঞ্চন। আর তিতিক্ষার আগে মুখটাই ঘুরিয়ে ফেলে, এখানে এসেও তোর বাদরামি? আমার বোন অনেক দামি, তাই প্যাকেট করে নিয়ে এসেছি। ও কি তোর এদের মতো যে টপ আর শর্টস পরে নাচতে নাচতে শহর ঘুরে বেড়াবে? নিনাদের কথা শুনে তিতিক্ষার রাগ হচ্ছিল। এবার তিহার কথা শুনে তার কান্না পেয়ে গেল। বুবুটা এসব কি বলছে? টপ শর্টসের কথাটা কি না বলতে হতো না? এভাবে সবার মাঝখানে মান ইজ্জত ডোবানোটা কি খুব জরুরি ছিল? এদের কথা ওঠা মাত্র নিনাদও চুপসে গেল। এ বিষয়ে কথা বাড়তে না দেয়াই ভালো। বলা যায় না কখন তিহা মুখ ফসকে কখন বাকিটাও বলে বসে। কিছু ঘনিষ্ঠ মেয়েবন্ধু নিনাদের আছে সত্যি, তা সিরিয়াস কিছু নয়, কিন্তু তিতিক্ষা কি এসব বোঝার মেয়ে? শুনলেই যে ছিছিক্কার জুড়ে দেবে। নানান বিষয় নিয়ে তিহা, নিনাদের মধ্যে তর্ক চলতে থাকল। নিনাদ যাই বলে তাতেই আপত্তি তুলে তিহা তার পিঠে একটা করে কিল বসিয়ে দেয়। তিহা, নিমি চলে গেল একদলে। শপিং মলে নিনাদকে মাঝে রেখে দুটি সুন্দরী রমণী
দিক থেকে ঘিরে হাঁটছে। মাঝে মাঝে একটা দুটো কিল পড়ছে তার পিঠে। পেছনে থেকে এই দৃশ্য দেখে তিতিক্ষা হা হয়ে রইল। এদের মারামারি দেখে মনে হচ্ছে এরা এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। মনে মনে চূড়ান্ত বিরক্ত বোধ করল তিতিক্ষা। এরকম শিক্ষিত ছেলেমেয়েদের পথে ঘাটে এ কী আচরণ! আশ্চর্য! মারামারি মাঝেই নানান কথা বলতে বলতে পোশাকের কথাটা ওঠা মাত্র নিমি জানাল বিয়েতে তারা সবাই আকাশি রঙা পোশাক পরবে। ছেলেরা আকাশি পাঞ্জাবি, মেয়েরা আকাশি শাড়ি। কাল রাতে আলাপ আলোচনা পর এটাই ফাইনাল হয়েছে। তারপর দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে ওরা সবকিছু কিনল। তিতিক্ষা শুরু থেকে শেষ অবধি চুপ রইল। মাঝে মাঝে তিহাকে খোঁচা দিয়ে বাড়ি ফেরার তারা দিল শুধু। শপিং শেষে বাইরে বেরিয়েই নিনাদ বলল, ভীষণ খিদে পেয়েছে রে। তোদের কিল খেতে খেতে পেটের খাবার সব হজম হয়ে গেছে আমার। এখানেই চল কোথাও বসে খেয়ে নিই। সঙ্গে সঙ্গে তিহা উৎসুক গলায় বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সামনের ওই রেস্তোরাঁটায় বসি চল। তিতিক্ষা পেছনে থেকে তিহার পিঠে মৃদু চিমটি কাটে। চেঁচিয়ে পেছনে ফেরে তিহা। বোনের মুখপানে তাকায় সপ্রশ্ন চোখে। তিতিক্ষা ক্রুদ্ধ ফিসফিসানো স্বরে বলল, এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বুবু। জোহরের সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। তোমার কথায় অনেক থেকেছি, এবার আমি বাড়ি ফিরব। ওদের সাথে রেস্তোরাঁয় যাওয়ার হলে একাই যাও। আমি ফিরছি। বোনের হুমকিতে দমে গেল তিহা। ওর ম্লান মুখে চেয়ে নিনাদ ভ্রু কোচকায়, কি কানপড়া দিচ্ছিল ও তোকে? খেতে যাওয়ার ব্যাপার নিয়ে? না, একক উদ্ধৃতি চিহ্ন। মাথা নাড়ল তিহা, তোরা যারে। আজ আমি আর যাব না। নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে নামাজ পড়তে না পারলে ছোটনের মিমি আমাকে চিবিবে, খেয়ে ফেলবে। তাই না ছোটন? ছোটন হাসি হাসি মুখ করে মাথা নাড়ল। বলল, হ্যাঁ, নামাজ পড়তে না পারলে খুব রেগে যায় মিমি। কান্নাও করে। বাকিটুকু আর বলা হলো না ছোটনের। তিতিক্ষা ওর মুখ চেপে ধরেছে। খানিকটা ক্রূর চোখে তাকাচ্ছে ভাগ্নের পানে। এই ছেলে পুরো মায়ের মতো। বলতে বলা হলে কলকাতা পর্যন্ত বলে ফেলে। আর কিছু বলতে হবে না ছোটন। আমরা বুঝতে পেরেছি, বাঁকা সুরে বলল নিনাদ। নিমি তার পাশে দাঁড়িয়ে হাসতে লাগল মুখ টিপে। শুক্রবার তিহার বান্ধবীর বিয়ের দিন একটা দারুণ ব্যাপার ঘটে গেল। বরাবরই তিহা বন্ধু পাগল আর ভীষণ ছটফটে। সে কথা তিতিক্ষার অজানা নয়। তাই সে বিয়ে বাড়ি যাবার আগে বারবার করে বোনকে বলে রাখল, যেন বিয়ে বাড়িতে বন্ধুদের পেয়ে তাকে একা ছেড়ে না দেয়। এবং সবিশেষ তাকে নিয়ে তার বন্ধুমহলে যেন কোন কথা না ওঠে। তিহা ওকে আশ্বাস দিল, অনুক্ষণ তার পাশেই থাকবে এবং এ বিষয়ে কথার কোনো নড়চড় করবে না। বিয়ে বাড়ি এসে তিতিক্ষা আর্স্ট হয়ে তিহার পেছনে পেছনে হাঁটতে লাগল। তার পরনে বোরকা। বোনের পাশে আজ সে বড্ড বেমানান। তিহা যেন রৌদ্র দিনের উজ্জ্বল সাদা নীল আকাশের সমস্ত সৌন্দর্য নিজের গায়ে নামিয়ে নিয়ে এসেছে। পরনে আকাশি রঙা জামদানি, সাদা ব্লাউজ, হাতে এক গাছি সাদা রেশমি চুড়ি, খোপায় বেলিফুলের গাজরা আর গলায় একটা ভারী চিক। কাছে পিঠে যারাই আসছে ওর সাজের আমূল প্রশংসা করছে। আত্মগৌরবে সহাস্যে সামনে পা বাড়াল তিহা। তিতিক্ষা অস্বস্তিতে আরও গুটিয়ে গেল। ওপর বড় নিকাব, হাত পা মোজায় ঢাকা। সে অস্বস্তিতে আরও গুটিয়ে গেল। হঠাৎ এই দৃশ্য দেখলে যে কেউ বিচলিত হয়ে পড়বে সন্দেহ নেই। তবে অদূরে দাঁড়ানো তিহার বিশাল বন্ধুর দল একটুও হল না। তারা এক উদর থেকে জন্ম নেয়া, পৃথিবীর দুই মেরু সমান পার্থক্য বিশিষ্ট এই বোনদের চেনে। তিহা দূর থেকে হাত নাড়ল বন্ধুর দলকে দেখে। উত্তেজনা দমাতে না পেরে শপথ ভঙ্গ করেই ছোট বোনকে একা ফেলে ছুটে গেল সেদিকে। বিয়ে বাড়ির বিশাল জনকলরলের মধ্যেখানি জাকানো বিড়ম্বনা নিয়ে ভাগ্নের হাত ধরে দাঁড়িয়ে রইল তিতিক্ষা। আশেপাশের অনেকগুলো চোখ অদ্ভুত দৃষ্টিতে ওকে দেখছে। নিজেদের মধ্যে ফিসফিস করছে, বোধ হয় ওর বেশভূষা নিয়েই। তিতিক্ষা বুঝল আজ দিনের মধ্যে আরও অসংখ্যবার তাকে এই অপমানের ভাগ নিতে হবে। ছোটনের কাছেও মায়ের এই ছেলেমানুষি, বেখেয়ালি স্বভাব অপরিচিত নয়। এসব দেখে সে অভ্যস্ত। সে তার মিমির হাত ধরে সুবোধ বালক হয়ে দাঁড়িয়ে থাকল। পুরো সময় বন্ধুদের পাশে থাকলেও খাওয়ার বেলায় তিহাকে তিতিক্ষার কাছে ফিরতে হল। তিতিক্ষা তার বন্ধুদের সঙ্গে একসাথে বসে খাবে না, এই কথা সে আগেই জানিয়েছিল। তিহা তাই বোনকে নিয়ে একদম কোণার দিকে কোলাহল থেকে আড়ালে খেতে বসল। তিতিক্ষার পর্দা রক্ষার জন্য এই ব্যবস্থা। খাওয়া শেষ হতেই কোথা থেকে এক মেয়ে এসে হাজির। তিহা তাকে দেখে উৎফুল্ল হয়ে কথা শুরু করল। তিতিক্ষা তিহার সব বন্ধুদের চিনত, কিন্তু এই আগন্তুককে বুঝতে না পেরে চুপচাপ বসে রইল। তিহার সাথে কথা শেষ করে মেয়েটি এবার তার দিকে ফিরল।
তিহাকে ইশারায় জিজ্ঞেস করে জানল এ তিহারই ছোট বোন। তারপর তিতিক্ষার সাথে কিছুক্ষণ কথা বলা সহসা তার ফোন নাম্বার চেয়ে বসল। তিতিক্ষা অস্বস্তি নিয়ে মেয়েটির পেছনে দাঁড়ানো তার বোনের দিকে তাকাল। দেখল তিহা তাকে ইশারায় বারবার নিষেধ করছে নাম্বার দেয়ার জন্য। ওদিকে মেয়েটি তখনও ফোন নাম্বার দেয়ার জন্য তাড়া দিয়ে যাচ্ছে। তিতিক্ষা এক প্রকার বাধ্য হয়েই তাকে ফোন নাম্বার দিয়ে হাত ধোয়ার কথা বলে সেখান থেকে উঠে চলে গেল। এই পুরো ব্যাপারটা একজন দূর থেকে প্রত্যক্ষ করছিল। তিতিক্ষাকে যেতে দেখে এবং তারপর ওই মেয়েটিকেও জায়গা ছাড়তে দেখে সে এবার সতেজে তিহার সামনে এসে দাঁড়াল।